নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশল নেতৃত্বে মহারাষ্ট্রে এনডিএ সরকারের বিরাট জয় হয়েছে। কিছুদিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এই 3 রাজ্যে বিজেপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। বিভিন্ন রাজ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশের ভিত্তিতে যেভাবে কাজ হচ্ছে তার ফলে নির্বাচনের এই ফলাফল হয়েছে। এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জয়। শনিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্যের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে, বিকাশের উপর ভিত্তি করে, যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে, তার নিরিখেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়েছে। এবং আজকে এবার মহারাষ্ট্র এত বড় জিত, 2019-এর থেকেও বেশি আসনে আমরা জয়ী লাভ করেছি। কি বলবো যে এত সুন্দর জয়, এবং মহারাষ্ট্রের জয় নিয়েও কিন্তু অনেক কথা বলেছে, নিন্দুকেরা অনেক কথা বলেছে, কিন্তু দেখছেন মানুষের কৃষকদের নিয়ে কথা বলেছে, বিভিন্ন এন্টি ইনকামবেন্সির ফ্যাক্টর নিয়ে কথা বলেছে। সমস্ত ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবং এনডিএ সরকারকে সেখানে আবার করেছে। এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয়, এবং ওনার কারণে সম্ভব হয়েছে। এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষের, এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে, ত্রিপুরা প্রদেশ পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা জানাবো। বুথ ফেরত সমীক্ষা নস্যাৎ করে ঝাড়খণ্ডে আবারও একবার সরকার গঠন করতে চলেছে ইন্ডিয়া জোট। 24 বছরের পুরনো ঐতিহ্য ভেঙে ঝাড়খণ্ডে দ্বিতীয়বারের মতো সরকার গড়তে চলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ডে আবারও একবার সরকারে করার পথে জেএমএম জোট। গেরুয়া ঝড় থামিয়ে দিয়েছেন হেমন্ত সোরেন। জেএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল জোট এগিয়ে রয়েছে 51টি আসনে। এরই মধ্য দিয়ে 24 বছরের পুরনো ঐতিহ্য ভাঙতে চলেছে ঝাড়খণ্ডে। আবারও ক্ষমতায় ফিরতে চলেছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে জেএমএম জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বৈঠকও হয়ে গেছে এক প্রস্তুত। ঝাড়খণ্ডের 24 বছরের ইতিহাসে এমনটা কখনো ঘটেনি যে কোনো দল একটানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে। ঝাড়খণ্ডে প্রথম দফায় 43টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়, দ্বিতীয় দফায় নির্বাচন হয় 38টি আসনে। এবার ঝাড়খণ্ডে হেমন্তের সঙ্গে মুখোমুখি লড়াই ছিল বিজেপির। বিধানসভার আগে হেমন্তের গ্রেপ্তারি, তারপর ক্ষমতায় প্রত্যাবর্তন এবং শেষ পর্যন্ত চম্পরায় সোরেনের বিদ্রোহী হয়ে ওঠা। গোড়া থেকেই চাপে রেখেছিল জেএমএমকে। তার উপর ছিল অনুপ্রবেশ নিয়ে সরকারের বিরুদ্ধে বিজেপির ঝোড়ো প্রচার। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে জোর কদমে পাল্টা প্রচার করে ইন্ডিয়া জোট। ভোট বাক্সে তারই প্রভাব পড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঝাড়খণ্ডে এবার বিজেপি লড়াইয়ে নেমেছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন এবং সংযুক্ত জনতা দলকে সঙ্গে নিয়ে। বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 42 থেকে 47টি আসন পেতে পারে বলে জানানো হলেও শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখলেন হেমন্ত সোরেনই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পর্যটন দপ্তরের উদ্যোগে প্রোমো ফেস্ট উৎসবের শুরু হবে আগামী 3রা ডিসেম্বর থেকে শেষ হবে 14ই ডিসেম্বর শনিবার। সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 3রা ডিসেম্বর নারকেলকুঞ্জে এই পর্যটন উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 14ই ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন চলচ্চিত্র জগতের প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। এদিকে রাজ্যের 19টি জনজাতি গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হবে এই পর্যটন উৎসবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুরু হবে 9 তারিখ, আমাদের 11, 12 এবং 14 তারিখে আস্তাবল মাঠে আমাদের বড় কর্মসূচি হবে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে, সারা দেশে নাম কুড়িয়েছেন, আমাদের বাঙালিরও গর্ব, শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয়। কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকার বলিহর গ্রামের যাতায়াতের একমাত্র সরু ইটের রাস্তাটি প্রশাসনের তরফ থেকে বড় করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত 40 বছরেও গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন মন্ত্রী টিঙ্কু রায়। সংশ্লিষ্ট দপ্তর থেকে রাস্তাটি বড় করার কাজ শুরু করার
প্রস্তুতিতে খুশি গ্রামবাসীদের দাবি মেনে প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামবাসীদের নিয়ে বৈঠক করে এলাকা পরিদর্শনে যান মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ রঞ্জন দাস, জলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ দে, উপপ্রধান পূর্ত দপ্তরের আধিকারিক প্রণব দাস ও দেবপ্রিয় সিনহা সহ অন্যান্যরা। কৈলাসহরে বলেহরে গ্রামের প্রায় ৩০০ লোকের যাতায়াতের একমাত্র রাস্তাটি এতটাই ছোট যে কোনো ধরনের গাড়ি বা অ্যাম্বুলেন্স সেখানে প্রবেশ করতে পারে না। ফলে গ্রামবাসীদের প্রতিদিন দীর্ঘ ৩ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পার করতে হয়। এমনকি বর্ষায় মনু নদীর ভাঙনের ফলে রাস্তাটি ক্রমশই ছোট হয়ে যাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এটা আপনারা জানেন, ঝলাই গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড বলহরও আসলে একটা গ্রামই ধরে নিতে পারেন। বিশাল বড় জনবসতি, এখানে প্রায় ২৫০ থেকে ৩০০ পরিবার বসবাস এবং এই রাস্তাটা প্রায় ৩ কিলোমিটার। আপনারা দেখেছেন যে এই রাস্তাটা দীর্ঘ সময় ধরে ওরা কাঁচা রাস্তায় যাতায়াত করে এবং সাইডে যেহেতু মনুনদী অনেকখানি রাস্তা ভেঙে নিয়েছে, ভিতর থেকে এটা বাইক নিয়ে বেরোতে কষ্ট হচ্ছে। মারাঠা রাজনীতিতে ব্যাপক উত্থান হলো ভারতীয় জনতা পার্টির। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট গণনার সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে ২৮৮টি আসনের মধ্যে ১২৫টি আসনেই জিততে চলেছে বিজেপি। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো নির্বাচনী ফলাফলে বালাসাহেব ঠাকরের রাজনৈতিক উত্তরসূরি হয়ে গেলেন একনাথ শিন্ডে। মাত্র ৬ মাস আগে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের দাপট দেখিয়েছিল মহাবিকাশ আঘাড়ি। ৪৮ আসনের মহারাষ্ট্র লোকসভায় বিরোধী মহাজোট ৩১ আসন জিতেছিল। শাসক শিবির জিতেছিল মাত্র ১৭ আসনে। ৬ মাস বাদে বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ উল্টো ছবি। নির্বাচনের ফল বলছে মহারাষ্ট্রের সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে বিজেপি, ধরাশায়ী বিরোধী শিবির। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে মহারাষ্ট্রে একাই ১২৫-এর বেশি আসন পেয়েছে বিজেপি। শিবসেনার শিন্ডে শিবির ৫৬ এবং এনসিপির অজিত শিবির জয়ী হয়েছে ৩৭টি আসনে। সব মিলিয়ে ২২০-র বেশি আসনে জয়ী হয়েছে মহাজোটই। অন্যদিকে কংগ্রেস জোট কোনো ক্রমে ৫০ পেরিয়েছে। অতিরিক্ত আত্মতুষ্টিতে ভোগা বিরোধী শিবির ধরে নিয়েছিল লোকসভার ফলাফলেরই পুনরাবৃত্তি হতে চলেছে, তাই তৃণমূল স্তরে নজর না দিয়ে নিজেদের মধ্যে খেতে ব্যস্ত ছিল কংগ্রেস, শিবসেনা উদ্ভব এবং এনসিপি পাওয়ার। তাছাড়া লোকসভায় যে দলিত মারাঠা সমীকরণ কাজ করেছিল সেই দলিত মারাঠাদের অঙ্কও কাজ করেনি। ফলাফলে স্পষ্ট যে নিচু তলায় মহাবিকাশ আঘাড়ির ৩ শরিক একে অপরের বিরুদ্ধে কাজ করেছে। এদিকে মহারাষ্ট্রের রাজনীতিতে প্রয়াত বালাসাহেব ঠাকরের উত্তরাধিকার আর কোনো ঠাকরের হাতে রইল না। বিধানসভা ভোটের ফলাফল স্পষ্ট করে দিলেও মারাঠা রাজনীতিতে বালাসাহেবের রাজনৈতিক উত্তরসূরি এখন একনাথ শিন্ডে। যে বালাসাহেবের হাত ধরে শিবসেনার জন্ম, তার উত্তরাধিকারী পুত্র উদ্ভব হেরে গেলেন যুদ্ধে। ধরাশায়ী ভ্রাতুষ্পুত্র রাজ ঠাকরেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব অবিভক্ত শিবসেনার নির্বাচনী প্রতীক তীর ধনুক, এমনকি বালাসাহেব প্রতিষ্ঠিত দলের নামটিও আগেই কেড়ে নিয়েছিলেন শিন্ডে। এবার উদ্ভবের কাছ থেকে তিনি ছিনিয়ে নিলেন উদ্ভবের প্রয়াত পিতার একান্ত অনুগত মারাঠি ভোট ব্যাংকও। মহারাষ্ট্রে ২০১৯ সালে শেষ বিধানসভা নির্বাচনে জোট করে লড়েছিল শিবসেনা বিজেপি। ভোটের পরেই জোট ভাঙে। বিজেপির সঙ্গ ছেড়ে শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মেলান উদ্ভব। গোড়ায় এনসিপি বিধায়ক এবং শরদের ভাইপো অজিত পাওয়ারের সমর্থনে মুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়নবিস, কিন্তু সে সরকার দিন দুয়েকের বেশি টেকেনি। এরপরে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকারের মুখ্যমন্ত্রী হন উদ্ভব। শিন্ডেকে তিনি নগর উন্নয়ন ও পূর্ত দপ্তরের দায়িত্ব দেন। ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত মহারাষ্ট্রের রাজনীতির বাইরে শিবসেনা নেতা শিন্ডের তেমন কোনো পরিচিতি ছিল না। সে বছর ২০ জুন একদল শিবসেনা বিধায়ককে সঙ্গে নিয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি শিরোনামে। প্রথমে গুজরাট, তারপর আসাম এবং তারপরে গোয়া। ৩ বিজেপি শাসিত রাজ্যে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতা উদ্ভবের সঙ্গে দর কষাকষি চালাতে থাকেন। এক সময়ে বোঝা যায় শিবসেনার অধিকাংশ বিধায়কই শিন্ডের সঙ্গে রয়েছেন। অতঃপর নিরুপায় উদ্ভবের ইস্তফা। ৩০ জন বিজেপিকে সঙ্গে নিয়ে নতুন সরকার গড়েন শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হন বিজেপির ফড়নবিস। এরপরে ২০২৩ সালের জুলাইয়ের এনসিপি প্রধান শরদের ভাইপো অজিত কাকার দলের অধিকাংশ বিধায়ককে নিয়ে এনডিএতে সামিল হন, পান উপমুখ্যমন্ত্রিত্ব পদ।
মারাঠা রাজনীতিতে শরদ পাওয়ারের দলকে টেক্কা দিয়ে পশ্চিম মহারাষ্ট্রে মারাঠা ভোট কবজা করেছেন শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার। উদ্ভব এবং রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অতঃপর কি হতে চলেছে তা নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে হয়তো চলবে আলোচনা, কিন্তু বালা সাহেবের উত্তরাধিকার আর কোনো ঠাকরের হাতে রইল না, তা আর বলার অপেক্ষা রাখে না। অপরদিকে মহারাষ্ট্রে ব্যাপক উত্থান জাতীয় রাজনীতিতে আলাদা মাত্রা দেবে ভারতীয় জনতা পার্টিকে বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। ওয়েনা লোকসভা আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ের মুখোমুখি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর এই জয় সাংগঠনিক পর্যায়ে নয়, সংসদেও শক্তি যোগাবে কংগ্রেসকে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়েনার লোকসভা আসনের উপনির্বাচনে 4 লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন জাতীয় কংগ্রেসের সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। রাজনৈতিক ক্যারিয়ারে কোনো নির্বাচনে এই প্রথম অংশগ্রহণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বছরের পর বছর ধরে ভাই রাহুল গান্ধীর সমর্থনে লড়ে গেছেন লাইমলাইটে না এসেই। এখন 52 বছর বয়সে প্রথমবারের মতো সংসদে যাবেন প্রিয়াঙ্কা গান্ধী। 2019 সালে ওয়েনার থেকে নির্বাচনে জয়ী হয়ে লোকসভার সদস্যপদ বজায় রেখেছিলেন রাহুল গান্ধী, যদিও তিনি আমেঠি থেকে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান। এইবার 2024 সালে রাহুল গান্ধী ওয়েনার এবং রায়বেরেলি উভয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উভয় আসনেই জয়লাভ করেন। তিনি রায়বেরেলিকে তার আসন হিসেবে বেছে নেন এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ওয়েনার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দেন। 1984 সালে দাদি তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে খুন করে তাঁর ব্যক্তিগত দেহরক্ষীরা। তখন প্রিয়াঙ্কা গান্ধীর বয়স ছিল মাত্র 12। 7 বছর পর যখন আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয় তার পিতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর, তখন প্রিয়াঙ্কা গান্ধীর বয়স ছিল মাত্র 19। এমনকি পিতার অন্ত্যেষ্টিক্রিয়াতেও কংগ্রেস পার্টির পরবর্তী নেত্রী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর কথা বিবেচনা করেছিল কংগ্রেসের তৎকালীন তাবড় নেতৃত্ব। কিন্তু রাজনীতিতে না এসে বৌদ্ধ অধ্যয়নে স্নাতকোত্তর এবং মনোবিজ্ঞানে ডিগ্রি সম্পন্ন করেন প্রিয়াঙ্কা গান্ধী। রবার্ট ভদ্রার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হবার কারণে 25 বছর বয়সে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। 1990-এর দশকের শেষের দিকে সংগ্রাম শুরু করে কংগ্রেস এবং রাজনীতিতে আসেন সোনিয়া গান্ধী। ছোটবেলা থেকেই দাদি ইন্দিরার সাথে প্রিয়াঙ্কা গান্ধীর সাদৃশ্যের দিকে ইঙ্গিত করেছিল তৎকালীন কংগ্রেস নেতৃত্ব। বড় হওয়ার সাথে সাথে পার্টি, তার মা এবং তার ভাইয়ের পক্ষে প্রচার শুরু করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সাধারণ মানুষের সাথে জড়িত থাকা এবং তার রাজনৈতিক দক্ষতার প্রশংসা করেছিলেন রাজনৈতিক বোধধারাও। মা সোনিয়া গান্ধীর নির্বাচনী এলাকা আমেঠিতে প্রচারের মাধ্যমে 1999 সালে সক্রিয় রাজনীতিতে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। 2004 সাল থেকে রায়বেরেলিতে করছেন প্রচার। এবারের ওয়েনার উপনির্বাচনের ফল জাতীয় পর্যায়ে কংগ্রেসের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সাংসদ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর এই জয় অন্য মাত্রা এনে দেবে ভারতীয় সংসদে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বর্তমানে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তার মা সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ, তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী হবেন সাংসদ। এবার সংসদ অধিবেশনে ইন্দিরা পুত্র রাজীব পরবর্তী গান্ধী পরিবারের উত্তরসূরি 3 গান্ধীকে দেখা যাবে একসঙ্গে। এটি হবে দেশের সংসদীয় রাজনীতির বিরলতম ঘটনা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। রিয়াং জনজাতিদের মাতৃভাষা কৌব্রুকে সরকারি স্বীকৃতি সহ হজাগ দিবসে সরকারি ছুটির দিন ঘোষণার দাবিতে শনিবার সার্কিট হাউস সংলগ্ন টিএফডিপিসির সভাগৃহে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সকল অংশের মানুষ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। রাজ্যের 19টি জনজাতি সম্প্রদায়ের মধ্যে রিয়াংরা জনসংখ্যায় দ্বিতীয় স্থানে আছেন। রিয়াং, উচাই, ত্রিপুরী, কলই, নোয়াতিয়া সহ অন্যান্যরা ককবরক ভাষায় কথা বলেন, কিন্তু নিজের মাতৃভাষা কৌব্রুকে স্বীকৃতি দেওয়ার জন্য রিয়াং সম্প্রদায়ের বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়। ভাষাকে সমৃদ্ধ করা ও ভাষার বিকাশে রাজ্য সরকারও যথেষ্ট উদ্যোগী ও যত্নশীল। শিক্ষা প্রদানের জন্য মাতৃভাষার উপর গুরুত্ব দেওয়ার কথা প্রধানমন্ত্রীও বলেছেন। কোনো ভাষা যাতে হারিয়ে না যায় সেই ব্যাপারে রাজ্য সরকারও সর্বদা সচেষ্ট।
জলবায়ু রক্ষায় অর্থায়ন নিয়ে উন্নত দেশগুলির মধ্যে কোনো ঐক্যমত না হওয়ার কারণে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্দেশ্য। এক্ষেত্রে অর্থ প্রদানে অনীহা উন্নত দেশগুলির। স্বাভাবিক কারণেই হতাশ ভারত সহ উন্নয়নশীল দেশগুলো। সম্মেলনে যোগ দিয়ে রাজ্যে ফিরছেন উত্তর পূর্বাঞ্চলের প্রতিনিধি ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কি উদ্দেশ্য পূরণে ব্যর্থ? এই প্রশ্নটি এখন ঘোরাফেরা করছে গোটা আন্তর্জাতিক মহলে। 11 নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন শেষ হওয়ার কথা ছিল শুক্রবার অর্থাৎ 22 নভেম্বর, কিন্তু সম্মেলন ঘিরে কোনো সমঝোতা ও ঐক্যমত না হওয়ায় তা বাড়ানো হয় শনিবার পর্যন্ত। সেক্ষেত্রেও বিশেষ কোনো প্রাপ্তির আশা নেই বলে মনে করে উন্নয়নশীল দেশগুলো। জলবায়ু তহবিল নিয়ে বৈশ্বিক চুক্তির প্রস্তাব ঘিরে বিভাজন ও অসন্তোষের বিষয়টি চলে আসে প্রকাশ্যে। নতুন প্রস্তাবে যে বিকল্পের কথা বলা হয়েছে তা খুশি করতে পারেনি কাউকেই। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 এর মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে ধনী ও উন্নত দেশগুলো কত অর্থ দিতে সম্মত হবে তার একটি চুক্তিতে উপনীত হওয়া। এতে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু বাকুতে 10 দিন ধরে এ চুক্তির গতি এগিয়েছে খুব ধীরে। এ চুক্তির দর কষাকষি সর্বশেষ খসড়া যে সময়ে প্রস্তুত হওয়ার কথা তার চেয়ে দেরিতে তৈরি হয়েছে। নথিতে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের কোনো মীমাংসা হয়নি। বিশেষ করে বার্ষিক কত অর্থ প্রয়োজন হবে, এই অর্থ কে দেবে, কত অর্থ দেবে ইত্যাদি বিষয়গুলি নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি বিশেষ করে অর্থ প্রদানকারী উন্নত দেশগুলো। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবিলায় 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে আলোচনা শুরু করেছিল ভারত সহ উন্নয়নশীল দেশগুলো। দয়া দাক্ষিণ্য, ঋণ বা ক্ষয়রাতি নয়, বিশ্বব্যাপী ঐতিহাসিক প্রদূষণের দায় মাথায় নিয়ে বিপজ্জনক ভবিষ্যতের মোকাবিলায় উন্নত দেশগুলো থেকে সাহায্য চাইছে গোটা বিশ্ব। প্রতিক্রিয়ায় বর্তমানে যে নথি আছে তা ভারসাম্যহীন, কাজের যোগ্য নয় এবং তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ প্রদানকারীদের অন্যতম ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু কমিশনার ওপোকে হোয়েস্ট্রা। এর আগে অর্থনীতিবিদেরা জানিয়েছিলেন যে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর বছরে $1 ট্রিলিয়ন অর্থের প্রয়োজন। সম্মেলন ব্যর্থ হওয়াটা সমস্যার সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে COP29 এর প্রেসিডেন্টের তরফে এক বিবৃতি দিয়ে খসড়ার পক্ষে অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়, খসড়া প্রস্তাব সংশোধন করে আবার প্রকাশ করা হবে, এটি আরও সংক্ষেপ করা হবে এবং ঐক্যমত্য সৃষ্টিতে সেখানে নির্দিষ্ট সংখ্যা বসানো হবে। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে জলবায়ু রক্ষায় বিশেষ প্রাপ্তির আশা করছে না উন্নয়নশীল রাষ্ট্রগুলো। আর এখানে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ এবং জলবায়ু রক্ষায় উন্নত দেশগুলির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা। ইউরোপীয় ইউনিয়ন ছাড়া অর্থ প্রদানকারী দেশগুলির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, নরওয়ে, কানাডা, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড। এদিকে বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে ঘরে ফিরে আসছেন উত্তর পূর্বাঞ্চলের প্রতিনিধি তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম চন্দন চৌধুরী, বয়স আনুমানিক 60। শনিবার সকালে রবীন্দ্র ভবন সংলগ্ন লেকমে স্যালনের কর্ণধার তাঁর দোকানের সামনে অজ্ঞাত পরিচয় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি হাসপাতালে পাঠায়। জানা যায়, মৃত চন্দন চৌধুরী ভবঘুরে জীবনযাপন করতেন এবং অনুমান করা হচ্ছে বর্তমানে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। এছাড়া মৃত ব্যক্তির আর কোনো পারিবারিক পরিচয় পাওয়া যায়নি। এই ব্যাপারে পুলিশি তদন্ত চলছে বলে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার এসআই জীবন চন্দ্র দাস। আমরা আনুমানিক 9টার দিকে খবর পেলাম যে একটা লোক এখানে পড়ে আছে, সম্ভবত মৃত। লেকমি সেলুনের মালিকই জানালো। তো উনি বললেন যে ওর লোকটা এখানে প্রায় ঘুমাতো, মন্দিরের সামনে ভিক্ষা বাণিজ্য করতো, থাকতো, এইভাবে চলতো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ।
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। একদিকে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে অসাধু ব্যবসায়ীদের বাড়বাড়ন্তের কারণে নাজেহাল সাধারণ মানুষ। দুটো বিষয়কে নিয়ন্ত্রণ করতে কাঠখড় পোড়াতে হচ্ছে রাজ্য প্রশাসনকে। নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাঁচামালের মূল্য বৃদ্ধি সহ অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার জন্য এবার জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর। এক্ষেত্রে প্রতিটি জেলা শাসক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে পর্যালোচনা বৈঠক করে সমস্যার সমাধানের চেষ্টা করছে খাদ্য দপ্তর। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন সরকারি ন্যায্য মূল্যের দোকান ডিলারদের সঙ্গে এরকমই একটি পর্যালোচনা বৈঠক করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। পশ্চিম জেলার পর পর্যায়ক্রমে সবকটি জেলাতে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত বৈঠকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য সামগ্রী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করা হয় এবং বিভিন্ন সময়ের আগরতলা আসামের মধ্যে রাস্তার মধ্যে যদি কোথাও ডিরেলমেন্ট হয় বা কোথাও রাস্তায় যদি কোনো পরিস্থিতির অবনতি ঘটে, নিয়মিতকরণের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তা কার্যকর না করার কারণে আদালত অবমাননার মামলা দায়ের করল সর্বশিক্ষায় কর্মরত শিক্ষকরা। উচ্চ আদালতে দায়ের করা হলো এই মামলা। সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ সংক্রান্ত একটি মামলায় এই প্রকল্পে কর্মরত শিক্ষকদের নিয়মিতকরণ সহ পেনশন প্রদানের নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। গত 23 ফেব্রুয়ারি 2021 সালের পর 2024 সালের 16 জুলাই সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য 2 দফায় নির্দেশ জারি করে ত্রিপুরা উচ্চ আদালত। সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করতে সি টেট বা টি টেট বাধ্যতামূলক নয় এবং 3 মাসের মধ্যে নিয়মিতকরণের স্কিমকে সংশোধন করে শিক্ষকদের নিয়মিত করতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। অথচ তারপরেও সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করার কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। নির্ধারিত 3 মাস অতিক্রম হয়ে গেলেও উচ্চ আদালতের নির্দেশ না মানার জন্য শিক্ষা দপ্তর সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বুনিয়াদী শিক্ষা দপ্তর অধিকর্তা তথা সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্প অধিকর্তা এনসি শর্মা এবং অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন সর্বশিক্ষার শিক্ষকরা। বিগত 16 জুলাই 2024 উচ্চ আদালতের ডিভিশন স্পষ্ট নির্দেশ প্রদান করেছিল যে সমস্ত শিক্ষকদের চাকরির বিজ্ঞাপন 29 জুলাই 2011 পূর্বে প্রকাশিত হয়েছে এবং সেই সমস্ত শিক্ষকদের নিয়মিতকরণ করতে রাজ্য সরকার সিটেট বা টিটেট এর জন্য বাধ্য করতে পারবে না এবং এই নির্দেশ 3 মাসের মধ্যে কার্যকর করতে হবে। তারপরও এই নির্দেশ কার্যকর করা হয়নি বলে রিট পিটিশনে উল্লেখ করেছে সর্বশিক্ষার কর্মরত শিক্ষকরা। গত 18 নভেম্বর গৃহীত হওয়া এই মামলার শুনানি আর কয়েকদিনের মধ্যেই হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সর্বশিক্ষার শিক্ষকরা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে তা কার্যকর না করার কারণে রাজ্য সরকারের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ মহল। সর্বশিক্ষার পাশাপাশি জুট মিল কর্মীদের বকেয়া নিয়ে আদালত অবমাননা, চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আদালত অবমাননার দায়ে স্বাস্থ্য দপ্তরের 3 শীর্ষ আমলা এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সচিবের বিরুদ্ধে ত্রিপুরা হাইকোর্টের সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি, ত্রিপুরা হাইকোর্টের কর্মীদের 6ষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ অবমাননার মতো বিষয়গুলি সরকারের ভাবধারা নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেও সিংহভাগ ক্ষেত্রে মুখ পুড়ছে রাজ্য সরকারের। রাজ্য সরকারের একাংশ আমলা এবং আধিকারিকদের দৌলতে জনগণের অর্থের এই ধরনের অপব্যবহার নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মীয় অনুষ্ঠানের কারণে শনি এবং রবিবার রাজ্যে চলবে বিশেষ যাত্রী ট্রেন। রাজ্য সরকারের অনুরোধে বিশেষ এই যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।
ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে যাত্রী ভিড় সামাল দিতে শনি এবং রবিবার রাজ্যে বিশেষ যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। রাজ্য সরকারের অনুরোধেই এ সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। শনি এবং রবিবার অর্থাৎ 23 এবং 24 নভেম্বর আগরতলা ধর্মনগর আগরতলা এবং আগরতলা সাবরুম আগরতলার মধ্যে দৈনিক এক জোড়া করে 2 জোড়া যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এক জোড়া করে দৈনিক 2 জোড়া এবং 2 দিনে মোট 4 জোড়া যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে যাত্রীদের সামাল দিতে রাজ্য সরকারের অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ডেমো ট্রেনে মোট 10টি করে কোচ থাকবে। বিশেষ যাত্রী ট্রেনের প্রথমটি আগরতলা থেকে ছাড়বে ধর্মনগরের উদ্দেশ্যে। এই ট্রেনটি 23 ও 24 নভেম্বর সকাল 5টায় আগরতলা থেকে যাত্রা করে ধর্মনগর পৌঁছবে সকাল 8টা 50 মিনিটে। ফিরতি যাত্রার সময় ধর্মনগর থেকে বেলা 10টা 30 মিনিটে যাত্রা করে ট্রেনটি আগরতলায় আসবে দুপুর 2টা 5 মিনিটে। অন্যদিকে অপর ট্রেনটি দুপুর 2টা 30 মিনিট থেকে আগরতলা থেকে যাত্রা করে সাবরুমে পৌঁছবে বিকেল 4টা 50 মিনিটে। ফিরতি পথে সন্ধ্যা 5টা 20 মিনিটে সাবরুম থেকে যাত্রা করে ট্রেনটি আগরতলায় আসবে সন্ধ্যা 7টা 45 মিনিটে। ট্রেনগুলো উভয় দিকেই সবকটি স্টেশনে বিরতি দেবে। এই দুদিন নির্ধারিত বাকি যাত্রী ট্রেনগুলিও যথারীতি চলাচল করবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। AIDSOর 10ম সর্বভারতীয় ছাত্র সম্মেলন দিল্লিতে শুরু হতে যাচ্ছে আগামী 27 নভেম্বর। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এই সম্মেলনে অংশগ্রহণ করতে শনিবার রাজ্যের 25 জনের এক প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। AIDSOর সম্মেলন আগামী 27 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্মেলনে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর ইরফান হাবিব, জনস্বাস্থ্য আন্দোলনের নেতৃত্ব তরুণ মণ্ডল, উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ ওয়ান্ডেল পাসা, দিল্লির অধ্যাপক নন্দিনী নারায়ণ সহ অন্যান্যরা। এছাড়া জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে এবং শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার বাণিজ্যিকরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবার জন্য শিক্ষা, সবার জন্য চাকরি এই দাবিতে আন্দোলন গড়ে তুলতে এই সম্মেলনে যোগদান করবেন রাজ্যের প্রতিনিধি দল বলে জানানো হয়েছে AIDSOর রাজ্য কমিটির পক্ষ থেকে। শিক্ষার উপর যে ক্রমবর্ধমান আক্রমণ চলছে, যার ফলে শিক্ষা আজ বাজারের পণ্যে পরিণত হয়েছে, শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার বাণিজ্যিকীকরণ, যার ফলে আজকে শিক্ষা চরমভাবে আক্রান্ত। অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও ক্যারাম ফোরামের উদ্যোগে 4 দিনব্যাপী রাজ্যভিত্তিক ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজধানী ভগৎ সিং যুব আবাসে এই প্রতিযোগিতার সূচনা হয় শনিবার। রাজ্যভিত্তিক এই ক্যারাম প্রতিযোগিতায় এদিন উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির খেলা প্রভারী কমল দে, ক্যারাম অ্যাসোসিয়েশনের সভাপতি, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস সহ অন্যান্যরা। রাজ্যভিত্তিক 4 দিনের এই ক্যারাম প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা থেকে মোট 60 জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। ক্যারাম ফোরামের উদ্যোগে আয়োজিত 4 দিনের এই ক্যারাম প্রতিযোগিতা সার্থক হবে বলে মনে করেন ফোরামের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস। দিনব্যাপী যে টুর্নামেন্টটা শুরু হয়েছে, এটা আসলে অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশন এটা অর্গানাইজ করার দায়িত্ব দিয়েছে ক্যারাম ফোরামকে। ক্যারাম ফোরাম ত্রিপুরার প্রায় 35 বছর ধরে ক্যারাম ইন্টারন্যাশনাল রুলসে ওরা পার্থে টেস্টে জাঁকিয়ে বসেছে ভারত। প্রথম ইনিংসে 46 রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 2 ওপেনার যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল ভারতকে শক্ত পাঠাতনের উপর দাঁড় করিয়ে দিয়েছেন। ম্যাচের দ্বিতীয় দিন শনিবার 57 ওভার বল করে ভারতের ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারেনি অজি পেসাররা। দিনের শেষে 218 রানে এগিয়ে গিয়েছে ভারত। হাতে রয়েছে পুরো 10 উইকেট। 193 বলে 90 করে সেঞ্চুরি দৌড় করায় যশস্বী জয়সওয়াল। অন্য প্রান্তে 62 রানে অপরাজিত রয়েছেন KL রাহুলও। তার আগে নিজেদের প্রথম ইনিংসের শেষ 3 উইকেটে দিন 37 রান যোগ করে অস্ট্রেলিয়া 27 করে আউট হন মিচেল স্টার্ক। তিনি অজি ব্যাটার্সদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক। বুমরা দিনের শুরুতেই আউট করে দেন প্রথম দিনের অপরাজিত ব্যাটসম্যান এলেক্স ক্যারিকে। রবিবার তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় গড়ে তোলার লক্ষ্য থাকবে ভারতের। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।